দর্শক মণ্ডলী, সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দীর্ঘদিন ভিডিও ক্লাস করে আসছি। আজকে আরেকটু ব্যতিক্রম, আমি প্রজেক্টের মাধ্যমে তোমাদের একটা ভিডিও ক্লাস দিতে আসছি। তো আমরা ফিনান্সিয়াল ব্যাংকিং বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, আমরা জানি যে কোনো ব্যবসার ক্ষেত্রে অবশ্য আমাদের মূলধন প্রয়োজন। মূলধন ছাড়া আমরা কখনো মুনাফার আশা করতে পারি না। তো সেই মূলধন নিয়ে আলোচনা করবো আমাদের আজকের পাঠটা, ফিনান্সিয়াল ব্যাংকিংয়ের ষষ্ঠ অধ্যায়, মূলধন ব্যয়। তোমরা একটু সবাই প্রজেক্ট দিয়ে তাকাও, কি দেখতে পাচ্ছ একটু সবাই খেয়াল করো। উপরের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি একটু চিন্তা করি। মূলধন সংগ্রহ করতে আমাদের কি ধরনের ত্যাগ স্বীকার করতে হয়। তাহলে আমরা প্রথম বুঝতে পারছি যে আমাদেরকে অবশ্যই মূলধনের ব্যবস্থা করতে হবে। আর মূলধনের জন্য প্রথমত আমরা ছোট একটা ব্যাংকের মাধ্যমে কিছু টাকা জমাচ্ছি, এরপর সংগঠন করছি। এইভাবে এক পর্যায়ে এসে আমরা লাস্ট এখানে অনেকগুলো মূলধন আমরা সংগ্রহ করছি। তোমরা জানো যে কোনো সফলতার পিছনে ত্যাগ আছে এবং থাকবে, ঠিক মূলধন সংগ্রহের ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়। সুতরাং আমাদের আজকে পাঠ্য হলো মূলধন ব্যয়, ফিনান্সিয়াল ব্যাংকিং বিষয়ের ষষ্ঠ অধ্যায়, মূলধন ব্যয়। এখন মূলধন ব্যয়টা কি প্রথমে আমাদের সেটা জানা দরকার। যদি একবার সহজভাবে বলি, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন ব্যবহারের ফলে তার জন্য যে খরচ দিতে হয়, যে সুদ বহন করতে হয়, সেটা হলো আমাদের মূলধন ব্যয়। আমি আবারও বলছি, ব্যবসায়িক কার্যক্রমে মূলধন ব্যবহারের ফলে যে খরচ, যে ব্যয়, যে সুদ আমাদেরকে দিতে হয়, সেটি হলো আমাদের মূলধন ব্যয়। তোমরা একটু সংখ্যাটা লিখে নাও। প্রায় সব পরীক্ষাতে আসে যে মূলধন ব্যয় কি বা মূলধন ব্যয় কাকে বলে। সংক্ষেপে লিখে নিবা যে মূলধন ব্যবহারের ফলে যে ব্যয় বহন করতে হয় তাকে মূলধন ব্যয় বলে। আচ্ছা, আমরা এই যে ক্লাসটা নিচ্ছি, তোমরা এই ক্লাসটা দেখতেছ, এই ক্লাসটা করে আমরা কি ভাবো একটু দেখো। মূলধন ব্যয় কি তোমরা তা বলতে পারবে, মূলধন ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মূলধন ব্যয় নির্ণয় কেন আমরা মূলধন ব্যয়টা নির্ণয় করবো সেটার তাৎপর্য তোমরা ব্যাখ্যা করতে পারবে। এবং অবশেষে একটা ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পরিমাণ মূলধন ব্যবহারের ফলে তার ব্যয় কত হবে তোমরা সেটা নির্ণয় করতে পারবে। তোমার লেখাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তবুও আমি আবার পড়তেছি। অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে। এখন অর্থায়ন কি তোমরা প্রথম অধ্যায়ে পেয়েছ যে অর্থায়ন কি, অর্থায়ন কাকে বলে, অর্থায়ন কত প্রকার, কি কি। তবুও আমি বলতেছি, অর্থায়ন হলো অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও বন্টন প্রক্রিয়া হলো অর্থায়ন। ব্যবসায়ের প্রয়োজনে অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও বন্টন প্রক্রিয়া হলো অর্থায়ন। তো অর্থায়নের বিভিন্ন উৎস রয়েছে। প্রতিটি উৎস থেকে অর্থ সরবরাহকারীদের একটি প্রত্যাশিত আয় থাকে। সবাই এটা আয় প্রত্যাশা করে, আর আয়ের জন্যই আমরা অর্থ নিয়ে কাজ করি, মূলধন সরবরাহ করি। এজন্য বলা যায় প্রতিটি উৎস থেকে অর্থ সরবরাহকারীদের একটি প্রত্যাশিত আয় থাকে। তহবিল সরবরাহকারীদের এই প্রত্যাশিত আয় সংগ্রহকারী প্রতিষ্ঠানের জন্য মূলধন খরচ হিসাবে পরিগণিত হয়। অর্থাৎ প্রত্যাশিত আয়ের জন্য যে মূলধন আমরা ব্যবহার করি, মূলধনের জন্য যে ব্যয় নির্বাহ করি, সেটা হলো আমাদের মূলধন ব্যয়। এরপর দেখো এখানে কি লেখা আছে,
মূলধন খরচটা কি প্রথম থেকে বলে আসছি, এখানে একটু লেখা আছে, তোমরা একটু সবাই দেখো। বড় বড় প্রতিষ্ঠান তাদের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল এক বা একাধিক উৎস থেকে সংস্থান করে। যদি তুমি পারো এক উৎস থেকে সংগ্রহ করতে পারো ভালো, আর না পারলে অনেক সময় যারা বড় প্রতিষ্ঠান কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে, সেক্ষেত্রে তারা একাধিক তহবিল উৎস থেকে তহবিল সংগ্রহ করে। এক্ষেত্রে সবগুলো উৎসের মূলধন খরচের গড় হারকে উক্ত প্রতিষ্ঠানের মূলধন খরচ বলে। একটা হলো মূলধন ব্যয়, একটা হচ্ছে মূলধন খরচ। তাহলে সবগুলো উৎসের মূলধন খরচের গড় হারকে বলা হয় মূলধন খরচ, গড় হার। এখন সেটা কি ধরনের, এখানে যে উল্লেখ আছে একাধিক তহবিল, সাধারণত আমাদের এই অধ্যায়ে আমরা পাবো তিনটা উৎস থেকে সেটা কোম্পানি ঋণ সংগ্রহ করে, ঋণ মূলধন সংগ্রহ করে। সে তিনটি হলো, একটা হলো ঋণ, একটা হলো সাধারণ শেয়ার, একটা হলো অগ্রাধিকার শেয়ার। ঋণ মূলধনের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, সাধারণ শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, আবার অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এই তিনটার কথাই উল্লেখ আছে তোমাদের পাঠ্য বইতে, তোমরা যখন ষষ্ঠ অধ্যায় করবে দেখবে। আর এই তিনটা খরচকে যখন আমরা গড়ে পরিণত করব, তখন সেটা হবে আমার ওই প্রতিষ্ঠানের মূলধন খরচ। এরপর দেখো তোমরা এখানে মূলধন নিলে তাৎপর্যটা আছে, কি লেখা আছে সবাই একটু দেখো। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগ সুযোগ বা প্রকল্প মূল্যায়ন পর্যন্ত প্রয়োগ করা হয় মূলধন খরচ। যে কোনো মূলধনের বিনিময়ে একটা খরচ যে আমাদেরকে বহন করতে হচ্ছে, সেই কথায় বলা হয়েছে কি, যে অর্থায়নের সঠিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে বিনিয়োগ সুযোগ বা প্রকল্প মূল্যায়ন পর্যন্ত প্রয়োগ করা হয় মূলধন খরচটাকে। সঠিক উৎস বেছে নেওয়া, তোমার কাছে অনেকগুলো উৎস থাকতে পারে। এই মুহূর্তে 1 লক্ষ টাকা তোমার মূলধনের ব্যবস্থা আছে, তুমি কোন উৎসে সেটা ব্যয় করবে সেটা তোমাকে সঠিক উৎস বেছে নিতে হবে। সাধারণত আমরা আশা করি যেখানে আমাদের অর্থগুলো নিরাপদ, যেখানে আয়ের সম্ভাবনা বেশি থাকে, সেটা হচ্ছে সঠিক উৎস। সঠিক উৎস বেছে নেওয়া শুরু করে বিনিয়োগ সুযোগ বা প্রকল্প মূল্যায়ন পর্যন্ত সেই মূলধন খরচগুলা আমাদের জন্য ইফেক্টিভ হিসেবে থাকে, আমরা সেই হিসাবে নিতে হবে। তাহলে দেখো এখানে মূলধন খরচ দুটো কথা বলা হয়েছে, একটা বিনিয়োগ সিদ্ধান্ত সংক্রান্ত, একটা মূলধন কাঠামো সংক্রান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত একটা হলো আমি টাকাগুলো আমার কথা রাখবো নাকি আমি বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করব। যদি আমি বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করি সেটাও আমার বিনিয়োগ সিদ্ধান্ত, আর না আমি বিনিয়োগ করব না, আমার বর্তমান ব্যবসার যে অবস্থা আছে আমি আরও মূলধনের পরিমাণ বৃদ্ধি করব, নগদ পরিমাণ বৃদ্ধি করব, সেটা হলো আমার মূলধন ব্যয় নিয়ে তাৎপর্য। এখন কোন ক্ষেত্রে আমার ব্যয়টা কম হবে, কি আমি বিনিয়োগ করলে কম হবে নাকি আমি আমার প্রতিষ্ঠানে নগদ বৃদ্ধি করলে কম হবে, সে বিষয়ে আমাকে চিন্তা করতে হবে। এরপর দেখো তোমরা মূলধন ব্যয় নির্ণয়। মূলধন ব্যয় নির্ণয়, মূলধনের উৎস যেমন ভিন্ন ভিন্ন, প্রতিটি উৎসের খরচও তেমনই ভিন্ন। আমি আবার বলছি, মূলধনের উৎস যেমন ভিন্ন ভিন্ন, প্রতিটি উৎসের খরচও তেমনই ভিন্ন। অর্থাৎ আমি বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে পারি, মূলধন সংগ্রহ করতে পারি। বিভিন্ন উৎসের খরচও কিন্তু আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন থাকে। ঋণ মূলধন ব্যয়, ঋণকৃত মূলধন ব্যয় যে পরিমাণ থাকবে, সাধারণ শেয়ারে আরও কম হতে পারে বা বেশি হতে পারে, অগ্রাধিকার শেয়ারে আরও কম বেশ হতে পারে। সাধারণত অর্থ সরবরাহকারীরা তাদের বিনিয়োগকে যত বেশি ঝুঁকিপূর্ণ মনে করবে, তাদের প্রত্যাশিত আয়ের হারও তত বেশি হবে। অর্থাৎ যে ক্ষেত্রে
বিনিয়োগ যত বেশি ঝুঁকিপূর্ণ সেক্ষেত্রে আয়ও কিন্তু তত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে কি লেখা আছে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম মূলধন সংগ্রহের উৎস প্রধানত তিনটি: ঋণ মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। এখন প্রথমে ঋণ মূলধন ব্যয়। তোমার এমসিকিউতে একটা প্রশ্ন আছে যে শর্ত দিয়ে থাকার পরে বলে যে ঋণ মূলধন ব্যয় কত। আবার আমরা যখন সৃজনশীল অঙ্কটা করি ঋণ মূলধন ব্যয়ের, তখন আমাদেরকে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে। সুতরাং আমরা সবাই সূত্রটা একটু লিখে নিই। তোমরা দেখো উপরে সূত্র যে ক সমন্বয়িত ঋণ মূলধন খরচ সমান কর পূর্ব ঋণ মূলধন ব্যয় কিন্তু 1 বিয়োগ কর হার। এটা কিন্তু সূত্র লিখে নিবা যে ক সমন্বয়িত ঋণ মূলধন খরচ অথবা ঋণ মূলধন ব্যয় সমান কর পূর্ব ঋণ মূলধন ব্যয় কিন্তু 1 বিয়োগ কর হার। 1 বিয়োগ কর হার। সেই সূত্র আলোকে দিয়েছে একটা অঙ্ক, দেখো চেষ্টা করছি তোমাদের জন্য প্রস্তুত করতে। মনে করি সোনালী ব্যাংক একজন ব্যবসায়ীকে 5 লক্ষ টাকা 15% হার সুদে ঋণ দিতে সম্মত হয়েছে। তারা ঋণ দিচ্ছে কত টাকা বা মূলধন কত টাকা? 5 লক্ষ টাকা। তার শর্ত ছিল সুদের হার কত? 15%। এক্ষেত্রে ব্যবসায়ীর ঋণ মূলধন ব্যয় হবে 15%, আর 30% কর হার দিতে সমন্বয় করলে এখন আমরা সূত্র হিসাবে প্রয়োগ করে দেখো কর পূর্ব ঋণ মূলধন ব্যয়। তাহলে ঋণ মূলধন ব্যয় ছিল আমার কত? 15%। 5 লক্ষ হলো মূলধন, আর সেই মূলধনের ব্যয় হলো আমার 15%। বসালাম আমি 15%, যে আমার সুদরা ছিল 15%, আমি বসালাম 15%, কিন্তু 1 বিয়োগ করার হার, 1 তো 1 করার হার কত? 30%। 30%। এই 30% কে যদি আমি 100 দ্বারা ভাগ করি, পার্সেন্ট মানে তোমরা জানো শতকরা, 100 দ্বারা ভাগ, 30 কে 100 দ্বারা ভাগ করবে। 30 কে 100 দ্বারা যদি আমি ভাগ করি কি হচ্ছে? 0.07। 30 ভাগ 100, তাহলে আমার হচ্ছে 0.03। 30 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি আমার হচ্ছে 0.3। এই 0.3 কে ইন্টু 15 যদি আমি আমার প্রথমে 1 বিয়োগ 0.3, তাহলে হচ্ছে আমার 0.7। আমি 1 থেকে 30% বা 30 কে 100 দ্বারা ভাগ করলে হয় 0.3 বা 0.30। এক ক্যালকুলেটার একরকম আসতে পারে, সেম কথা কিন্তু। তাহলে 1 থেকে আমি 0.30 বা 3 বাদ দেব, তাহলে আমি পাচ্ছি 0.7 অথবা 0.70। সেই 0.7 কে 15 দ্বারা আমি গুণ করলে পাচ্ছি 10.5%। তাহলে আমার এখানে ঋণ মূলধন ব্যয় পাচ্ছি আমি কত? 10.5%। আমার শর্ত ছিল 15%, যখন আমি কর হার বাদ দিচ্ছি তখন আমার ঋণ মূলধন ব্যয় হচ্ছে কত? 10.5% অথবা 10.50%। তাহলে ঋণ মূলধন ব্যয় শুধু আমি আবার বলছি কর পূর্ব ঋণ মূলধন ব্যয় কিন্তু 1 বিয়োগ কর হার। আচ্ছা, নেক্সট কি আছে আমরা দেখি। তিনটার মধ্যে গেল ঋণ মূলধন ব্যয়, এর হলো অগ্রাধিকার শেয়ার ব্যয়। অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য বাধ্যতামূলক লভ্যাংশ পেয়ে যাবে। এখন অগ্রাধিকার শেয়ার হোল্ডার কারা? সাধারণ শেয়ার হোল্ডার আছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডার আছে। সাধারণ শেয়ার হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডার দুই ধরনের থাকে। যদিও শুনতে অগ্রাধিকার মনে হয়, কিন্তু তারা সাধারণ চাইতেও সাধারণ। তারা শুধু নির্দিষ্ট হারে একটা লভ্যাংশ পেয়ে থাকে। ব্যবসায়ের লাভ যাই হোক, তারা তাদের নির্দিষ্ট যে পরিমাণ থাকবে সেটা পাবে। কোনো কারণে যদি ব্যবসার ক্ষতিও হয়
সেক্ষেত্রেও সেই ক্ষতির অংশ বহন করবে না, শুধুমাত্র নির্দিষ্ট হারে সেই লভ্যাংশটা পাবে। তাহলে আমরা যদি বলি অগ্রাধিকার শেয়ার হোল্ডার কাকে বলে, এটা অনেক সময় আসে। যৌথ মূলধনী কোম্পানির যে সকল শেয়ার হোল্ডার নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার হোল্ডার বলে। এক্ষেত্রে সুবিধা হলো সে কোনো অবস্থাতে প্রতিষ্ঠানের ক্ষতি বহন করতে হয় না, আর অসুবিধা হলো যত বেশি লাভ হোক সে অতিরিক্ত লাভের অংশীদার হবে না, সে শুধুমাত্র তার নির্দিষ্ট যে লভ্যাংশ সে সেটাই পাবে। এখন অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় সূত্রটা সবাই একটু আমরা দেখিনি। আমি যখন অঙ্ক করব তখন কিন্তু আমার লাগবে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় সূত্রটি হলো শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কিন্তু 100 বা শেয়ারের বাজার মূল্য অথবা শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। আমি আবার বলছি কথাটা, শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কিন্তু 100 ভাগ শেয়ারের বাজার মূল্য। সূত্রটা একটু লিখে নাও, আমার সূত্রটা জানা থাকতে হবে, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা সম্ভব হবে না। নিচে একটা অঙ্ক দেখো একটু, 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে, তাহলে প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং বিক্রি থেকে প্রাপ্ত অর্থ বা শেয়ার বাজার মূল্য 90 টাকা। এখন অগ্রাধিকার শেয়ারের মূলধন এটা কত হবে? তাহলে দেখো শেয়ার মালিকদের লভ্যাংশ ছিল কত পার্সেন্ট? 8%। তো উপরে 8 শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ অথবা শেয়ারের বাজার মূল্য, এটা আমার এখানে উল্লেখ আছে বিক্রি থেকে প্রাপ্ত অর্থ হলো 90 টাকা, শেয়ার বাজার মূল্য 90 টাকা, এই জন্য 8 / 90 ইন্টু 100। তো তুমি প্রথমে 8কে 90 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেও পারবে, অথবা 8 গুণ 100 ভাগ 90, যেভাবে দাও তোমার রেজাল্ট আসবে 8.89%। 8.89%। আমরা এরপরে দেখি সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় যদিও শুধু সাধারণ মনে হয়, আসলে কিন্তু তারা কোম্পানির মালিক, তারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং লাভ হইলেও তারা নিজেরা ভোগ করবে, কোনো কারণে যদি ব্যবসার ক্ষতি হয় সেটাও তারা নিজেরা বহন করবে। তাহলে যে সকল শেয়ার হোল্ডারগণ কোম্পানির মালিক তাকে সাধারণ শেয়ার হোল্ডার বলে, অথবা যে সকল শেয়ার হোল্ডারগণ কোম্পানির লাভ ক্ষতি উভয় বহন করে, যে সকল শেয়ার হোল্ডারগণ পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদেরকে সাধারণ শেয়ার হোল্ডার বলে। এখানে লেখাগুলো একটু দেখি আমরা। বাজারে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি তার মূলধন সংস্থান করে, তবে কোম্পানি ইকুইটি মূলধনের উপর সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। লভ্যাংশ দিলেও প্রদত্ত লভ্যাংশের পরিমাণ বা লভ্যাংশের হার সবসময় সমান থাকে না। আমি আগে বলছি এদের কোনো নির্দিষ্ট লভ্যাংশ নেই। যারা অগ্রাধিকার শেয়ার হোল্ডার তাদের নির্দিষ্ট থাকে এবং তাদেরকে দিতে বাধ্য আমরা, কোম্পানি তাদেরকে দিতে বাধ্য, কিন্তু যারা সাধারণ শেয়ার হোল্ডার তাদেরকে কোম্পানি দিতে বাধ্য নয়, আর দিলেও সেটা লাভের হার কম বা বেশি হতে পারে, সেটা কখনো ফিক্সড থাকে না। দেখি আমরা এরপরে সাধারণ শেয়ার মূলধন ব্যয় দেখো, যেটাকে বলা হয় শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। বর্তমানে এবং ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশ সমান থাকলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় তার লভ্যাংশ 1 × 100 ডিভাইড বাই শেয়ার মূল্য 0। এখানে লভ্যাংশ 1 কি সেটার বর্ণনা আছে দেখো। লভ্যাংশ 1 সমান বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ, বছর শেষে প্রত্যাশিত লভ্যাংশ।
আর শেয়ার মূল্য 0 ইকুয়াল টু শেয়ারের বর্তমান বাজার মূল্য। শেয়ারের বর্তমান বাজার মূল্য। এই সূত্রটা আমরা অনুভব হতে পারি শেয়ার হতে লভ্যাংশ 1 যোগ বৃদ্ধি হার। তোমরা দেখবা এটা কিন্তু পাঠ্য বই, তোমাদের পাঠ্য বইয়ের যে সূত্র আমি সেটা দেখাতে চেষ্টা করছি। মাঝে মধ্যে কিছু কিছু সহায়ক বোঝা আছে। শেয়ার হতে লভ্যাংশ 1 যোগ বৃদ্ধি হার ভাগ শেয়ার বাজার মূল্য ইন্টু 100। তুমি যেভাবে দাও তোমার রেজাল্ট 1 আসবে। একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা, প্রতিটি শেয়ারের লভ্যাংশ 10 টাকা। এখানে সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান কী হবে? 10/110, 10/110। তাহলে আমার 10 হলো লভ্যাংশ 1 আর 110 হলো শেয়ার মূল্য 0 ইন্টু 100। তো আমি এই ক্ষেত্রে 10কে 100 দ্বারা যদি গুণ করি, 10 ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে আমার 1000 ভাগ 110 ইকুয়াল টু 9.09%। অথবা তুমি 10কে 110 দ্বারা ভাগ করে ভাগফলকে 100 দ্বারা গুণ করবে, তাও 9.09 হবে। তো আমি আজকে প্রজেক্টের মাধ্যমে তোমাদের অনলাইন ভিডিও ক্লাস নিতে চেষ্টা করছি। তোমাদের অনুপ্রেরণা পেলে আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে আবার দেখা হবে। শেয়ার করে দিচ্ছি। আল্লাহ।